জীবনের প্রতি সব আশা হারিয়ে আদি যখন বাঁচার একটা অবলম্বন খুঁজছিল, ঠিক তখনই তার জীবনে আলো হয়ে আসে ছোট্ট নিধি। আর সেই থেকে শুরু হয় আদি আর নিধির ভালোবাসায় ভরা ছোট্ট বাবা মেয়ের সংসার। নিধির হাসি, দুষ্টুমি আর ছোট ছোট আবদার ধীরে ধীরে আদির ভাঙা জীবনটাকে আবারও রঙিন করে তোলে। প্রতিটা দিন যেন কাটতে থাকে জাদুর মতো। কিন্তু সুখ নাকি বেশি দিন স্থায়ী হয় না। হঠাৎ করে এই গল্পে আসে এক ভয়ঙ্কর অকল্পনীয় টুইস্ট। শুরু হয় দুপক্ষের তীব্র লড়াই। এক পাশে আদি, যে নিধির জন্য সব করতে রাজি, আর অন্য পাশে এমন কিছু মানুষ যারা নিধিকে যে কোনো মূল্যে তার থেকে কেড়ে নিতে চায়। শেষ পর্যন্ত কি আদি পারবে তার ছোট্ট পৃথিবীটাকে বাঁচিয়ে রাখতে, নাকি আবারও ভেঙে যাবে আদির পৃথিবী? অন্য ধাঁচের এই সাদাসিধে গল্পটা কখন যে আপনাকে হাসাতে হাসাতে কান্না করিয়ে দিবে তা আপনি নিজেও টের পাবেন না। এমনই ভরপুর টুইস্ট, দুষ্টু মিষ্টি ভালোবাসা দিয়ে মন ভালো করে দেওয়ার মতো একটা অন্য ধাঁচের ফ্যামিলি ড্রামা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কান্নাডা মুভি লাভ মকটেল 3। এক রেস্টুরেন্টে নিধিমা তার স্বামী আদির সাথে বসে খাবারের জন্য অপেক্ষা করছে। হঠাৎ তার নজর পড়ে পাশের টেবিলের দুষ্টু একটা বাচ্চার উপরে। বাচ্চাটা স্যুপ না খেয়ে পানির গ্লাসে ঢালছে। নিধি বিরক্ত হয়ে সেটা আদিকে দেখালে আদি বলে, অনেক কিউট তাই না? নিধিমা বলে, মোটেও কিউট না, আমার বাচ্চা এমন করলে আমি তাকে এখানেই ফেলে চলে যাব। আদি হেসে বলে, জানো আমি যখন ওই বাচ্চার বয়সে ছিলাম তখন ছোট ছোট ব্যাঙ ধরে হ্যান্ডশেকের বাহানায় বন্ধুদের হাতে দিয়ে দৌড়ে পালাতাম, আর ওরা ভয়ে ছিটকে যেত। এই বয়সটা এমনই, বাচ্চারা দুষ্টুমি করবে, এটাই তো স্বাভাবিক তাই না? নিধিমা রেগে বলে, এসব আমি জানি না, আমার বেবিকে আমি সব শেখাবো, আর তুমি কিছু বলতে পারবে না। আদি মজা করে বলে, আমাদের বেবি আমার মতোই হবে, তুমি মিলিয়ে নিও। গল্প চলে আসে বর্তমানে। শান্ত নদীর তীরে আলিশান এক বাংলোর সামনে সুষমার বেবি শাওয়ারের আয়োজন করা হয়েছে। সুষমার স্বামী ভিজি সব ডেকোরেশন তদারকি করছে। তখনই জো পার্টিতে আসলে ভিজি জিজ্ঞেস করে, তোমার স্বামী আসেনি? জো বিরক্ত হয়ে বলে, তুমি মজা করতে করতে এমন এমন কথা বলো যে আমার মান সম্মানই থাকে না, তাই ইচ্ছা করেই তাকে আনেনি। আদিকে দেখছি না যে, সে কোথায়? ভিজু কথাটা এড়িয়ে বলে, এর নাম হলো মিয়া, সে এই পার্টির থিম প্ল্যান করেছে। আগে কি সুন্দর শাড়ি, ফুল, চুড়ি এসব দিয়ে বেবি শাওয়ার করা হতো, আর এখন সুষমার বায়না কি সব বহ না মোহ থিম দিয়ে ডেকোরেট করতে হবে। আর এই থিমের চক্করে সিয়া আর মিয়া দুই বোন আমার 2 লাখ খসিয়েছে। আর ওই যে ক্যামেরাম্যান, সে তো 1 ঘন্টায় 1 লাখ চার্জ করে। তখন এই ক্যামেরাম্যান এসে বলে, স্যার আপনার সেই ব্লাস্টের লোক কোথায়? ব্লাস্টের লোক না আসলে সুষমা ম্যাম বাইরে আসবেই না, কারণ সে বলিউডের মতো ধামাকাদার এন্ট্রি চায়। ভিজু বিরক্ত হয়ে সেই ব্লাস্টের লোককে কল দিতেই সে জানায় তার আসতে আরো 15 মিনিট লাগবে। তখন এই পার্টিতে আসে আদির আরেক পুরনো ফ্রেন্ড সিহি। যদিও সে ভিজুর কাজিন, তবুও সে আদিকে দেখার জন্যই মূলত এখানে এসেছে। সিহি আসতেই জো আর ভিজু খুশি হয়ে কথা বলছিল। তখনই আসে আদির আরেক পুরনো বন্ধু জাঙ্কি। তবে সবার মনে একটাই প্রশ্ন, আদি কেন আসেনি? ভিজু প্রতিবারের মতোই এই প্রশ্নকেও ইগনোর করে সেই ব্লাস্টওয়ালাকে কল দিলে সে জানায় তার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, তাই আসতে আরো 30 মিনিট লাগবে। সেই লোক না আসলে সুষমাও আসবে না, আর পার্টিও শুরু হবে না। ভিজু রেগে টেবিলে বসে একা একাই বিড়বিড় শুরু করে দিলে জো জিজ্ঞেস করে, তুমি অনেকক্ষণ ধরে এমন করছো, সত্যি করে বলো তো আদি কোথায়? সে আসেনি কেন? ভিজু রেগে বলে, আসবে কেন? আমি তো ওর সাথে কথাই বলি না। এত ক্লোজ ফ্রেন্ড হয়েও কথা বলে না শুনে সবাই যেন আকাশ থেকে পড়ে। ভিজু কোনোভাবেই সেই কারণ না বলতে চাইলে সবাই তাকে এমন ভাবে চেপে ধরে যে বেচারা এবার তাদের কথা না বলার কারণ বলতে শুরু করে। ভিজু বিরক্ত হয়ে বলে, তোমরা তো ভালো করেই জানো আদি নিধি নামের একটা বাচ্চা মেয়েকে অ্যাডপ্ট নিয়েছিল। গল্প চলে আসে বেশ কয়েকদিন আগে। ভিজু বোর্ডে লেখা নিধির রুটিন দেখে জিজ্ঞেস করে, তোমার মতো এইটুকু বেবিকে 6টায় উঠে যোগা করতে হয়? এরপর পড়া, তারপর খাওয়া, তারপর স্কুল থেকে এসে লাঞ্চ, তারপর টিভি, তারপর পড়া, আর শেষে বাবার থেকে শিক্ষণীয় গল্প শুনে ঘুম। এটা কি আদেও কোনো বাড়ি নাকি আর্মির ক্যাম্প? তুমি এখানে কিভাবে বেঁচে আছো? নিধি মিষ্টি করে বলে, পরিবারের সাথে থাকতে হলে কত ত্যাগ যে করতে হয়। নিধির এই কষ্ট দেখে বিজু বলে, তুমি এখন থেকে 7টায় উঠবে, তোমার বাবাকে আমি সামলে নিব। কিচেন থেকে এইসব শুনে আদি রেগে বলে, 6টা মানে 6টাই হবে, কোনো বন্ধু টন্ধু মানি না, আর এই বাড়িতে যে আমার কথা মানবে না তাকে এভাবে একটা মার দিব। বলেই মেয়ের
জাগ্গার পিঠে ঠাস করে একটা চড় মেরে দেয়। বেচারা জাগ্গা শুধু শুধু মারটা খেলো। বাবার এত কড়া আচরণ দেখে নিধি কান্না করতে করতে চলে যায়। বিজু রেগে বলে, মা ছাড়া মেয়ের সাথে কেউ এমন করে নাকি? আদি তখন রিল্যাক্সে চা পান করতে করতে বলে, অত চিন্তার কিছু নেই, নিধি তার মায়ের কাছে আমার নামে অভিযোগ করতে গেছে। নিধি দৌড়ে সাজানো একটা ঘরে এসে মায়ের ছবির সামনে বসেই মিষ্টি একটা হাসি দিয়ে বলে, মা, বাবা না আমাকে আজ বকা দিয়েছে, তুমি বাবার স্বপ্নে এসে বাবাকে বকা দিবে, ঠিক আছে? তখনই আদি এসে বলে, শুধু তো আমার নামে অভিযোগ দিলে, তুমি যে গতকাল স্কুলে কি করেছো সেটা বলনি? নিধি তখন লাজুক একটা হাসি দিয়ে বলে, না তো। আসলে গতকাল নিধির প্রিন্সিপাল আদিকে তার অফিসে ডাকে। সেখানে নিধির ক্লাস টিচার রজনীও দাঁড়িয়েছিল। সে মুগ্ধ হয়ে আদিকেই দেখছে। বিষয়টা আদি বুঝে মুচকি হাসি দিয়ে আরেকদিকে তাকায়। তখনই প্রিন্সিপাল এসে বলে, আপনি নাকি আপনার নাম বদলে আবিটিয়া রেখেছেন, রজনীকে আবার লাভ লেটারও দিয়েছেন। এমন অদ্ভুত কথা শুনে আদি হতবাক হয়ে তাকায়। আসলে নিধি বাবার হয়ে চিঠি লিখে রজনীকে দিয়েছিল। রজনীর এক কলিগ রজনীকে বলে, বাহ, এতদিনে মনে হয় তোর ক্রাশ তোর মনের কথা বুঝে গেছে। তবে চিঠি খুলতেই নিধির এবড়ো থেবড়ো হাতের লেখা দেখেই বোঝা যায় এটা নিধির কাজ। নিধিকে টিচাররা যেন বেশি হোমওয়ার্ক না দেয়, তাই নিধি এই বুদ্ধি বের করেছিল। তবে সে বাবার নাম আদিত্যা লিখতে গিয়ে ডি এর জায়গায় বি বসিয়ে আভিত্যা লিখে দিয়েছে। এসব শুনে রজনী নিধির হয়ে বলে, থাক ম্যাডাম, ও ছোট মানুষ তো। প্রিন্সিপাল কড়া ওয়ার্নিং দিয়ে দেয় যে এমন দুষ্টমি আর সহ্য করা হবে না। আদিও সরি বলে চলে আসে। আদি এবার বিরক্ত হয়ে নিধিকে বলে, আমি রোজ রোজ প্রিন্সিপালের রুমে বসতে বসতে বিরক্ত হয়ে গেছি, এরপর আর কোনো দুষ্টমি করলে জাগ্গাকে নিয়ে যাবে। তখনই জাগ্গা হুড়মুড় করে এসে বলে, না বাবা না, আমি ওই রাগী প্রিন্সিপালের সামনে বসতেই পারবো না, আমার তো ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। একদিন নিধির দুষ্টুমির জন্য জাগ্গা প্রিন্সিপালের কাছে গিয়েছিল। তবে আদির জায়গায় জাগ্গাকে দেখে রজনীর মনটাই খারাপ হয়ে যায়। প্রিন্সিপাল জাগ্গাকে টেনে একটা দেওয়ালের কাছে আনে, যেখানে নিধি তার শিল্পকর্মের প্রতিফলন দেখিয়েছে। জাগ্গা রেগে নিধির দিকে তাকালে নিধি বলে, এটা তো সমুদ্রের ছবি, এখানে তুমি আর আমি সমুদ্রের পাড়ে দৌড়াচ্ছি। খুশিতে জাগ্গার চোখ ছলছল করে ওঠে। জাগ্গা উল্টা প্রিন্সিপালকে বলে, এতে দোষের কি আছে? আমার কত শখ ছিল সমুদ্র দেখব, কিন্তু দেখার সৌভাগ্য হয়নি। নিধি ঠিকই সেটা আঁকিয়ে দিয়েছে। প্রিন্সিপাল রেগে বলে, এত আবেগী হওয়ার আগে পুরো ঘটনাটা শুনে নেন। রজনী যখন এসব দেখে নিধিকে জিজ্ঞেস করেছিল যে তুমি দেওয়াল কেন নষ্ট করেছো, তখন নিধি বাহানা বানিয়ে বলে, দেওয়ালটা কান্না করছিল, আমাকে ডেকে বলল আমি যেন তাকে রঙিন বানিয়ে দেই। দেখেছেন এইটুকু বয়সে কত পাকা পাকা কথা বলে। জাগ্গা অফিসে এসে নিধিকে পোকার মতো জিজ্ঞেস করে, দেওয়াল কি সত্যি কথা বলে? নিধি বলে, না, কিন্তু সামনে বিস্কুট আছে, খেয়ে নাও। এমনি বেচারা ক্ষুধার্ত, তাই লোভে পড়ে যেই না বিস্কুট মুখে দিবে তখনই প্রিন্সিপাল নিধিকে নিয়ে একটার পরে একটা অভিযোগ করতেই থাকে। বেচারা জাগ্গা আর না পেরে বিস্কুটটা রাখতেই প্রিন্সিপাল অভিযোগ থামিয়ে বলে, ইমেল আইডি দিয়ে যাবেন, আরো অভিযোগ আছে, পাঠিয়ে দিব। জাগ্গা বলে, আমার তো ইমেল আইডি নেই, তবে ইনস্টাতে একটা আইডি আছে, এই দেখেন আমি কত ভালো নাচ পারি। এইসব দেখে প্রিন্সিপালের এত রাগ হয় যে জাগ্গাকে স্কুল কম্পাউন্ড থেকেই ব্যান করে দেয়। জাগ্গা সেই ট্রমার কথা মনে করে বলে, আরেকবার ওখানে গেলে আমার তো হার্টই ফেল হয়ে যাবে। তার উপর তোমার এই বন্ধু সারাদিন বাসায় থেকে আমাকে খাটাতেই থাকে, না জানি কবে এর স্ত্রী বাসায় ফিরবে আর এই ঝামেলা আমার ঘাট থেকে নামবে। বলে নিধিকে নিয়ে ডিনার করাতে চলে যায়। আদি হাসতে হাসতে নিধিমাকে বলে, বলেছিলাম না বেবি আমার মতো হবে, সেটাই সত্যি হয়ে গেছে। যদিও আমি ওকে তোমার মতো বানাতে স্ট্রিক্ট রুল ফলো করাচ্ছি, তারপরও সে আমার মতো দুষ্টু হয়েছে। যাই হোক, রাতে নিধি মন খারাপ করে বলে, বাবা আর জাগ্গা কাউকে তো স্কুলে যেতে দিবে না, তাহলে আমি কাকে নিয়ে যাব? বিজু খুব ভাব দেখিয়ে বলে, আমি আছি না, আমি যাব। পাশ থেকে জাগ্গা বলে, একেই মনে হয় বলে নিজের পায়ে কুড়াল মারা। তখনই আদি আসলে নিধি দৌড়ে গিয়ে বাবার বুকে শুয়ে বলে, তোমার আর নিধি মায়ের দেখা কিভাবে হয়েছিল বলো তো? এবার কিন্তু লন্ডনের গল্প বলবে। বিজু হতবাক হয়ে বলে, এদের আবার লন্ডনে দেখা হলো কবে? জাগ্গা বলে, আরে নিধি রোজ তার বাবার কাছে এই একটা গল্পই শোনে, তবে প্রতিবারই দেশ বদলে যায়। আজ মনে হয় এই নিয়ে 153 নম্বর দেশের গল্প চলছে। এই তো এভাবেই জাগ্গা, বিজু, ছোট্ট নিধি আর আদি দুষ্টু মিষ্টি সংসার দিব্যি কেটে যাচ্ছে। সকালে উঠেই নিধি মায়ের ছবি দেখতে আসে। রাতে ঘুমাতে যাওয়ার আগে মাকে গুড নাইট কিস দিয়ে যায়। ছুটি পেলেই সবাই মিলে একসাথে ঘুরতে যায়। সারাদিন হই হুল্লোড়, খুনসুটি, আর রাতে বাবা মায়ের গল্প শুনতে শুনতে নিধি বাবার বুকেই ঘুমিয়ে পড়ে। নিধি একটু অসুস্থ হলে আদি সারা রাত নির্ঘুম কাটায়। এভাবে আদি, বাবা মা দুজনের দায়িত্ব একসাথে পালন করছে। স্কুলে যাওয়ার সময়
সময় বাবাকে প্রণাম করে তবেই নিধি স্কুলে যায়। বাবাকে বিদায় দিয়ে স্কুলে ঢুকতেই নিধির সাথে এক বয়স্ক মহিলার ধাক্কা লেগে যায়। নিধি সরি বলতেই মহিলাটা তার ব্যাগ উঠিয়ে হাসতে হাসতে জিজ্ঞেস করে, তোমার দুই পায়ে দুই রঙের মোজা কেন? নিধি বলে, এটাই তো স্টাইল, বলেই বাবাকে বাই বলে ভেতরে চলে যায়। বয়স্ক মহিলাটা আদিকে বলে, তার নাম ডক্টর শান্তা। আপনার মেয়ের নাম নিশ্চয়ই নিধি? আদি হতবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন? শান্তা হাসতে হাসতে বলে, পুরো স্কুল নিধিকে চেনে। যাই হোক, আমার নাতনি রামিয়া এখানেই পড়ে। এদের কথার মাঝে হঠাৎই রজনী খুশি হয়ে দৌড়ে এসে মুগ্ধ হয়ে আদিকে দেখতে দেখতে বলে, কতদিন হলো দেখা হয় না। আদি শান্তার সামনে বিব্রত হয়ে বলে, 3 দিন আগের মিটিং এই তো আসলাম। আপনি তো প্রিন্সিপালকে নিধির কমপ্লেন দিয়েছিলেন। আসলে রজনী নিধির নামে কমপ্লেন দেয় যেন সে তার ক্রাশ আদিকে দেখতে পারে। যাই হোক, রজনী বেশ লাজুক লাজুক হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বিজু রোজকারের মতো জাগ্গাকে দিয়ে একের পর এক কফি বানিয়ে তাকে জ্বালিয়ে মারছে। তখনই আদি কল দিলে অলস বিজুর উঠে ফোন ধরতে কষ্ট হবে, তাই জাগ্গাকেই ফোন ধরতে বলে। আদি জানায় আজ নিধির দুষ্টুমির জন্য আবারও ডেকেছে, তাই বিজুকে যেতে হবে। জাগ্গা কল কেটে বিরক্ত হয়ে জাগ্গাকে বলে, যাওয়ার সময় অন্তত দাঁতটা মেজে যেও, না হলে দুর্গন্ধে টিচার আর প্রিন্সিপাল অজ্ঞান হয়ে যাবে। যাই হোক, কিছুক্ষণ পর বিজু আর আদি প্রিন্সিপালের কাছে আসতেই প্রিন্সিপাল রেগে বলে, জানেন নিধি আজ কি করেছে? প্রথমত ক্লাসের মধ্যেই রজনীর ব্যাগ থেকে টিফিন নিয়ে খেয়েছে, এরপর রজনীর চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছে, তারপর আবার রজনীর ব্যাগে মরার টিকটিকি রেখে দিয়েছে। এসব শুনে বিজু বুঝে যায় জাগ্গা তাকে আগেই কেন সাবধান করেছিল। প্রিন্সিপাল এবার সাফ সাফ জানিয়ে দেয়, এটাই লাস্ট ওয়ার্নিং। বিজু আবার বেশি ভাব দেখাতে গিয়ে বলে, টিকটিকেই তো রেখেছে, সাপ তো আর রাখিনি, এত চিন্তার কি আছে? প্রিন্সিপাল রেগে বলে, আজকের পর থেকে আপনি আর এই স্কুলে আসবেন না। এসব সুন্দরীদের থেকে বকা খেয়ে বিজুর মনটাই খারাপ হয়ে যায়। আদি বাসায় ফিরে বিজুকে বলে, এবার বুঝেছো আমি কেন নিধির জন্য এত কড়া নিয়ম বানিয়েছি? তখনই নিধি এসে কিছু হয়নি এমন ভান করে বলে, 7টা বেজে গেছে, আমাকে এখনই পড়তে বসতে হবে। বিজু রেগে বলে, টিচারের চুলে কেউ চুইংগাম দেয় নাকি? তুমি অনেক দুষ্টু হয়ে গেছো, আবার যদি দুষ্টুমি করো তাহলে তোমাকে সোজা গিয়ে হোস্টেলে দিয়ে আসবো। হোস্টেলের কথা শুনে নিধি কান্না করতে করতে বাবাকে জড়িয়ে ধরলেও বাবা কোনো কথাই বলে না। নিধি এরপর যতবারই বাবার সাথে কথা বলার চেষ্টা করে বাবা তাকে এড়িয়ে যায়। নিধি বলে, কাল পিক অ্যান্ড স্পিক পিরিয়ড হবে, সেখানে আমি কি নিয়ে কথা বলবো, একটা টপিক বেছে দাও না। বাবা তবুও কথা না বললে নিধি বলে, মা আর তোমার প্রথম দেখার আমেরিকার গল্প শোনাও। আদি তবুও কথা না বললে নিধি দৌড়ে মায়ের ছবির কাছে এসে কান্না করতে করতে বলে, হোস্টেলের কথায় আমার একটু রাগ হয়নি, কিন্তু বাবা কথা বলছে না, তাই আমার কান্না পাচ্ছে, তুমি একটু বাবাকে কথা বলতে বলো না। বলেই কান্না শুরু করে দিলে আদি এসে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে। নিধি তার দুষ্টুমির জন্য সরি বলে। আদিও এবার হাসি মুখে তাদের আমেরিকার গল্প শোনাতে শুরু করে। পরের দিন স্কুলে আবারও ডক্টর শান্তার সাথে দেখা হলে শান্তা বিজুকে দেখে বলে, তুমি নিশ্চয়ই নিধির বিজু মামা। আর এটাকে? জাগ্গা বলে, আমি নিধির সব কাজ করি, তাই ও আমাকে জাগ্গা মাম্মি বলে ডাকে। তখনই রজনীর সাথে নিধিকে হাসতে হাসতে আসতে দেখে বিজু আর আদি বেশ অবাক হয়ে যায়, কারণ গতকালই তো এদের মাঝে কত কিছু হয়ে গেল। রজনী এসে জানায় আজ পিক অ্যান্ড স্পিকের সময় নিধি বাবার টপিক পেয়েছিল। তখন সে বলেছে তার বাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা, আর তার বাবার হাসি পৃথিবীর সব থেকে সুন্দর। সে তার মাকে দেখেনি, কিন্তু বাবা তাকে কখনো মায়ের কমতি অনুভব করতে দেয়নি। স্কুলের সবার বাবা মা থাকা সত্ত্বেও তাদের বাস ড্রাইভার নিয়ে আসে, কিন্তু আমার বাবা শত ব্যস্ত থাকলেও আমাকে স্কুলে দিয়ে যায় আর নিয়েও যায়। নিধির কথা শুনে সবার রীতিমতো কান্না চলে আসে। রজনী নিধির অনেক প্রশংসা করে চলে গেলে নিধি বলে, বাবা আমি তো তোমার শেখানো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। বিজু হতবাক হয়ে জিজ্ঞেস করে, শেখানো কথা মানে কি? আসলে গত রাতে নিধি কোনো প্রিপারেশন ছিল না, তাই আদি তাকে বাবা টপিকে কি কি বলতে হবে শিখিয়ে দিয়েছিল। নিধি জিজ্ঞেস করে, আমি অন্য কোনো টপিক পেলে কি করব? আদি বলে, টপিকটা দেখে লুকিয়ে বাবা নিয়ে বলবে। নিধি আসলে টপিক পেয়েছিল ইন্ডিয়া, কিন্তু বলেছে বাবাকে নিয়ে। দেখেছেন বাবা আর মেয়ে দুজনেই কি দুষ্টু। রাতে আদি অবশ্য নিধিকে বলে দেয় এইবার সে সাহায্য করলেও পরের বার নিধির কাজ নিজেকেই করতে হবে। পরের দিন স্কুলে রজনী বলে, এই ইয়ারের ফাইনাল ডেতে সব ক্লাস থেকে একটা করে নাটক প্রেজেন্ট করা হবে। এই ক্লাসে নাটকের স্ক্রিপ্ট কে লিখবে? তখনই নিধি হাত উঁচু করলে রজনী বেশ খুশি হয়ে যায়। ক্লাসের পর নিধি একা একা বসে প্লে লিখছিল। তখনই শান্তা এসে জিজ্ঞেস করে, কি করছো তুমি? নিধি বলে, আমাদের ক্লাসের জন্য নাটক লিখছি, সবার মান সম্মান এখন আমার হাতে। শান্তা হেসে বলে, বাহ, এটুকু কাঁধে অনেক দায়িত্ব পড়ে গেছে। আচ্ছা, তোমার কখনো মনে হয় না যে বাকি সবার মতো তোমারও বাবা
মা দুজন থাকলে আরো বেশি ভালো হতো। নিধি বলে, না, আমার বাবাই আমার সব। সে কখনো মায়ের কমতি অনুভব করায় না। মুখে এমন বললেও নিধির মনটা খুব খারাপ হয়ে যায়। বাসায় এসেও নিধি চুপচাপ সোফায় বসে লিখতে থাকে। আদি বাসায় ফিরে নিধির পাশে বসতেই নিধি বলে, বাবা, আমার কি মায়ের দরকার আছে? আদি যেন স্তব্ধ হয়ে যায়। অবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ এমন কেন মনে হলো? নিধি বলে, এমনি। আদি মন খারাপ করে নিধিমাকে এসে বলে, আজ প্রথমবার নিধির প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। মনে হচ্ছিল আমার ভালোবাসায় কোনো কমতি পেয়েছে, এই জন্যই হয়তো ওর মায়ের দরকার মনে হয়েছে। পরে ভেবে দেখলাম ও তো ছোট মানুষ, হয়তো ক্লাসে কেউ জিজ্ঞেস করেছে তাই এমন বলেছে। তবে আজ তোমাকে একটু বেশি মিস করছি। বলতেই তার চোখ ছলছল করে ওঠে। পরের দিন নিধি আই ডোনেশনের উপরে একটা নাটক করে দেখালে সবাই তার এই প্রতিভা দেখে দাঁড়িয়ে তালি বাজায়। আদির আজ তার মেয়েকে নিয়ে অনেক গর্ব হচ্ছে। তখনই হঠাৎ শান্তা এসে নিধির পারফরমেন্সের প্রশংসা করলে আদি জিজ্ঞেস করে, তা আপনার নাতনি কোথায়? তাকে তো আমি কখনোই দেখিনি। শান্তা বলে, ওই তো স্টেজে ডক্টরের কোট পরে সবার মাঝখানে যে দাঁড়িয়ে আছে সেই তো আমার রামিয়া। আদি হতবাক হয়ে বলে, আপনি মনে হয় ভুল করছেন, ওটা আমার নিধি। শান্তা বলে, একটু ভালো করে ভেবে দেখেন তো, নিধি রামিয়া আবার রামিয়াই নিধি। আপনি শুধুমাত্র ওর নামটা বদলে দিয়েছেন। আদির মনে পড়ে তাকে অনাথাশ্রমে দেখার প্রথম দিনের কথা। তখনই নিধি বলেছিল তার নাম রামিয়া। আদি তাকে বলেছিল, আজ থেকে তুমি আমার নিধি। তখনই একজন এসে বলে, আমি সাদার সরবগড় থানার ইন্সপেক্টর, স্কুলে আছি তাই ইউনিফর্ম পরিনি। শান্তা আপনার নামে কমপ্লেন লিখিয়েছে, তার নাতনিকে এখনই তাকে দিয়ে দিতে হবে। তখনই নিধি এসে আদিকে পাপ্পা বলে শক্ত করে জড়িয়ে ধরে। তাহলে কি আদির কলিজার টুকরো নিধি এখন তার থেকে আজীবনের জন্য আলাদা হয়ে যাবে? ইন্সপেক্টর আদিকে বলে, আপনার কাছে এখন দুইটা পথ আছে, হয়তো বাস্তবতা মেনে নিধিকে দিয়ে দিন, শান্তা আপনার এত বছরের ভালোবাসা আর যত্নের জন্য 50 লাখ দিবে, নয়তো শান্তাকে চ্যালেঞ্জ করে কোর্টে কেস লড়ুন। আদি হেসে জিজ্ঞেস করে, 50 লাখের বিনিময়ে আমার মেয়েকে বেচে দিব? শান্তা বলে, বিষয়টা এমন না, আসলে এটা আমার সহমর্মিতা, তাই মনে করো। আদি বলে, এতই যদি আপনার সহমর্মিতা থাকে তাহলে আমার মেয়েকে আমার কাছেই থাকতে দিন। বিজু রেগে বলে, নাতনিকে যদি এতই ভালোবাসেন তাহলে অনাথাশ্রমে ছেড়ে দিয়ে আসছেন কেন? শান্তা রেগে বলে, তোমাদের সাথে আমার কোর্টে দেখা হবে। রাতে নিধি বাবার কোলে আরামে ঘুমিয়ে আছে। জাগ্গা রেগে বলে, আমাদের নিধি কোনো বস্তু নাকি যখন যার খুশি এসে নিয়ে যাবে? দরকার হলে আমি সারা জীবন কাজ করে ওদেরকে 1 কোটি টাকা দিব, তবুও আমাদের মেয়েকে যেতে দিব না। বিজু মন খারাপ করে বলে, এই কেসে ওদের জেতার সম্ভাবনাই সবচেয়ে বেশি, দেখা যাক ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায়। আদি অসহায়ের মতো মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। পরের দিন কোর্টে নিধি বাবাকে মন খারাপ করে বলে, আমাকে ওদের সাথে যেতে দিও না বাবা, আমি তোমার সব কথা শুনবো, একটুও দুষ্টুমি করব না, টিচারকেও বিরক্ত করব না। আদি তার মাসুম বাচ্চাটাকে শক্ত করে জড়িয়ে ধরে। বিজু আর জাগ্গা দেখে শান্তা এই কেসের জন্য শহরের সবচেয়ে নামকরা উকিলকে হায়ার করেছে। পেছনেই তাদের পক্ষের উকিল লীলা। কোর্টের বিচারক কেসের বিষয় পড়ে সঞ্জয়কে জিজ্ঞেস করে, আপনার ক্লায়েন্ট কি এত বছর ঘুমাচ্ছিল যে 7 বছর পর বাচ্চার কাস্টাডি নিতে এসেছে? সঞ্জয় বলে, সেটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 2018 সালের 15ই মেতে। মাঙ্গলোরের সোনু হাসপাতালে একই সময়ে 2টা বাচ্চা মেয়ে জন্ম নেয়। একটা বাচ্চা বেঁচে গেলেও অন্য বাচ্চাটি মারা যায়। তখনই হেড নার্সের কাছে ফ্যামিলি ইমার্জেন্সির কল আসে। সে ডিউটি নার্সকে বলে যায় মৃত বাচ্চাটা রামেশের আর জীবিত বাচ্চাটা শান্তার। নার্স ফোনে ব্যস্ত থাকায় ডিউটি ডক্টরকে উল্টো তথ্য দিয়ে দেয়, ফলে বাচ্চা অদল বদল হয়ে যায়। রমেশের ঘরে আগে থেকে 3টা মেয়ে সন্তান ছিল, ছেলের চাহিদায় তার 4 নম্বরটাও মেয়ে হয়েছে। এটা জানতেই সে রেগে বাচ্চা মেয়েটাকে অনাথাশ্রমে দিয়ে দেয়। এভাবেই কেটে যায় 7টা বছর। তবে 3 মাস আগে সেই নার্স শান্তার ক্লিনিক জয়েন করে। তখন সে শান্তার নাতনির কথা জিজ্ঞেস করলে শান্তা হতবাক হয়ে বলে, সে তো মারা গেছে। তখনই শান্তা জানতে পারে তার নাতনি আসলে বেঁচে আছে। এরপর হাসপাতালের রেকর্ড চেক করে শান্তা পৌঁছে যায় আশ্রমে। সেখান থেকে জানতে পারে আদিত্য রামিয়াকে অ্যাডপ্ট করেছে। এখানে হাসপাতালের রেকর্ড, ডিএনএ রিপোর্ট সব আছে, যেটা প্রমাণ করে নিধি আসলে শান্তার নাতনি। সঞ্জয় বলে, আদিত্য এতদিন নিধিকে এতটা যত্নে আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই জন্যই 5 বছরের দেখাশোনার জন্য 50 লাখ দিতে রাজি হয়েছি। বিচারক হেসে লীলাকে বলে, আপনার ক্লায়েন্টের উপরে 10 বছর পর কেস করা হলে সে তো এখন 1 কোটি পেয়ে যেত, বলেই হেসে দেয়। লীলা তার বয়ানে বলে, এরা আমার ক্লায়েন্টের কথা এমন ভাবে বলছে যেন নিধি কোনো বস্তু। 5 বছরে 2000 দিন, 2000 রাত, এই প্রতিটা দিন আর রাতে নিধিকে
আদিত্য পরম যত্ন ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। তাকে একটু একটু করে বড় হতে দেখেছে। অসুস্থ হলে রাত জেগেছে। তার থেকে এভাবে নিধিকে ছিনিয়ে নেওয়াটা অন্যায়। কখনো কখনো রক্তের সম্পর্ক থেকে নিজেদের বেছে নেওয়া সম্পর্কটা বেশি বড় হয়। এমন এক মধুর সম্পর্ককে ডিএনএ দিয়ে পরিমাপ করাটা আসলেই বোকামি। লীলা তার বক্তব্য শেষ করলে সঞ্জয় আদিকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করে, আপনার এই স্ত্রী মারা যাওয়ার 2 বছর পর অর্থাৎ 7 বছর আগে আপনি নিধিকে চিকমাগলুরের আশ্রম থেকে অ্যাডপ্ট করেন, কিন্তু আপনি কি জানেন সিঙ্গেল ফাদারের ক্ষেত্রে মেয়ে বাচ্চাকে অ্যাডপ্ট করার কোনো নিয়ম নেই। যদি কেউ একান্তই অ্যাডপ্ট করতে চায় তাকে চাইল্ড কমিউনিটি ওয়েলফেয়ার থেকে পারমিশন নিতে হবে, সেটাও আপনার নেই। তাহলে এই অ্যাডপশনটা পুরোটাই অবৈধ। তবে এইসবের জন্য কাউকেই দোষ দিচ্ছি না, শুধু চাচ্ছি নিধিকে তার মায়ের কাছে দিয়ে দেওয়া হোক। লীলা বলে, অনাথাশ্রমে যখন নিজের মা বাবা তার সন্তানকে রেখে আসে তখন তো তাদের প্রশ্ন করার কেউ থাকে না। আমার ক্লায়েন্ট নিধিকে অ্যাডপ্ট করলো, তাকে নতুন জীবন দিয়েছে, এটা নিয়েই এখন সবার সমস্যা। আজ আদিত্য একজন মেয়ে হলে তাকে কেউ প্রশ্ন করতোই না, কারণ আইনের চোখে মেয়েরা অবলা আর ছেলেরা বিপজ্জনক। তাহলে তো এদেশের সব পুরুষই মেয়েদের জন্য বিপজ্জনক, এমনকি তার মধ্যে বিচারক সাহেব আপনি নিজেও পড়েন। আর যদি বলেন আদিত্য নিধিকে অ্যাডপ্ট করাটা অবৈধ, তাহলে হিন্দু অ্যাডপশন অ্যাক্ট 1956 মতে একজন হিন্দু পুরুষ হিন্দু মেয়েকে অ্যাডপ্ট করতে পারে যদি তাদের বয়সের পার্থক্য 21 বছরের বেশি হয়, আর্থিক সামর্থ্য থাকে এবং সে মানসিকভাবে সুস্থ থাকে। আদিত্যর মধ্যে এই সব গুণাবলী আছে, তাই এই অ্যাডপশন কোনোভাবেই অবৈধ না। রাতে সঞ্জয় লীলাকে বলে, তোমাকে না মানা করেছি আমার বিপক্ষে কোনো কেস নিবে না। লীলা হেসে বলে, কেন, তুমি আমার সাথে তর্কে কখনো জিততে পারবে না তাই ভয় পাচ্ছ? সঞ্জয় বলে, আরে না, তোমাকে বিয়ে করেই তো আমি জিতে গেছি। পরের দিন কোর্টে সঞ্জয় আদিকে জিজ্ঞেস করে, আপনার স্ত্রী মারা যাওয়ার 2 বছর পর আপনি নিধিকে দত্তক নিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, ওই 2 বছরে আপনার মানসিক অবস্থা কেমন ছিল? লীলা অবজেকশন জানিয়ে বলে, পুরনো কথা আবার কেন তোলা হচ্ছে? সঞ্জয় বলে, তখন স্ত্রীর মৃত্যুতে আদি ডিপ্রেশনে ভুগছিল, এটা তার মেডিকেল রিপোর্ট। সঞ্জয় আদিকে জিজ্ঞেস করে, তখন আপনি আপনার স্ত্রীকে কল্পনা করতেন তাই না? আদি বলে, হ্যাঁ, ওকে দেখতে পেতাম, তবে জানতাম এসব বাস্তব না। নিধিকে দত্তক নেওয়ার পরই আমি অতীত ভুলতে শুরু করি। সঞ্জয় এই বিষয়টাকেই রংচং দিয়ে বলে, তার মানে নিধিকে অ্যাডপ্ট করার পর আপনি সুস্থ হয়েছিলেন, কিন্তু অ্যাডপ্টের সময় আপনি ডিপ্রেস ছিলেন, তাই তো? গতকাল লীলা ম্যাডাম 1956 হামা অ্যাক্টের কথা বলেছিল, যে সেখানে আর্থিকভাবে সচ্ছল এবং মানসিকভাবে সুস্থ এমন ব্যক্তি বাচ্চাকে দত্তক নিতে পারে, কিন্তু আদিত্য নিধিকে দত্তক নেওয়ার সময় নিজেই সুস্থ ছিল না। এমনকি দত্তক নেওয়ার পর বাচ্চার নাম রামিয়া বদলে নিধি রাখে। নিধি শুধুমাত্র একটা নাম না, আদির জন্য এটা অনেক বড় কিছু। আদি আসলে একটা বাচ্চাকে নতুন জীবন দেওয়ার জন্য দত্তক নেয়নি, বরং নিজের জীবনে একটা নিধির দরকার ছিল, এই জন্যই তাকে দত্তক নিয়েছে। আর যার মানসিক ভারসাম্য ঠিক নেই তাকে বাচ্চা দেওয়াটা কি ঠিক? আদি বলে, আপনি ভুল বুঝছেন। সঞ্জয় আদির কাছে আর কোনো প্রশ্ন না করে জগদীশ মানে জাগ্গাকে কাঠগড়ায় ডাকে। সঞ্জয় জিজ্ঞেস করে, আদির পরিবারের সাথে আপনি কতদিন ধরে আছেন? জাগ্গা সবসময়ের মতো এক নাগারে কথা বলতেই থাকে। যেদিন নিধিকে বাসায় নিয়ে এসেছে সেদিন থেকেই 5 বছর হয়ে গেছে। আপনি যেমন বললেন আদি ভাইয়ের কোনো মানসিক সমস্যা ছিল না, সে নিধিকে নিজের বাচ্চার মতো যত্ন করেছে, খেয়াল রেখেছে, আমি স্বচক্ষে সব দেখেছি। সঞ্জয় জিজ্ঞেস করে, আপনি তো তাদের সার্ভেন্ট তাই না? জাগ্গা বলে, না। সঞ্জয় অবাক হয়ে বলে, কেন? পুলিশের স্টেটমেন্ট অনুযায়ী তো আপনি সার্ভেন্ট। জাগ্গা বলে, আমি কাজ করি, বেতনও পাই, তবে সার্ভেন্ট না। ওই বাসায় নিধির মায়ের মতো নিধির দেখাশোনা করি, বাসার সব কাজ করি, তাই নিধি আমাকে জাগ্গা মা বলে ডাকে। সঞ্জয় বিচারককে জাগ্গার ইনস্টা রিলস দেখালে বোকা জাগ্গা বলে, ওসব রিলস নিধি আমাকে করে দেয়। সঞ্জয় জিজ্ঞেস করে, বাচ্চাদেরকে দিয়ে রিলস বানানো কি অন্যায় না? এর জন্য কি কেউ কখনো আপনাকে বকা দেয়নি? জাগ্গা বলে, একবার নিধির স্কুলে টিচার ডেকেছিল, সে আমার রিলস দেখে রেগে বলেছিল আর কখনো যেন স্কুলে না যায়। আসলে নিধি সেদিন স্কুলের দেওয়ালে ড্রয়িং করেছিল, তাই প্রিন্সিপাল রেগে গিয়েছিল। সঞ্জয় জিজ্ঞেস করে, এর জন্য কি আদি নিধিকে মেরেছিল? জাগ্গা বলে, গায়ে হাত তোলা তো দূরের কথা, কখনো উঁচু গলায় কথাও বলে না। নিধি কোনো কিছু ভুল করলে সে মায়ের ছবির সামনে গিয়ে তাকে সব বলে কান্না করে। এটা দেখে আদি ভাইয়ের রাগ শান্ত হয়ে যায়। সঞ্জয় জিজ্ঞেস করে, তাহলে বাবা মেয়ে দুজনেই একটা ছবির সাথে কথা বলে? জাগ্গা সরল মনেই বলে, হ্যাঁ, মাঝে মাঝে আমিও তো কথা বলি। সঞ্জয় এই কথাটাকে ধরেই বলে, এই বাসায় হচ্ছেটা কি? বাচ্চাকে দিয়ে সোশ্যাল মিডিয়ার রিলস বানানো হয়। আদি মৃত স্ত্রীর নামে বাচ্চার নাম রেখেছে, বাচ্চা মেয়েকে শেখানো হয়েছে ছবির সাথে কথা বলা। সে তো ভাবছে মৃতরাও হয়তো কথা শুনতে পারে। এটা বাসা নাকি কোনো সাইকিয়াট্রিক ওয়ার্ড? একটা বাচ্চাকে এভাবে বড়
করলে তার ভবিষ্যতে কি হবে? সহজ সরল জাজ্ঞা কান্না করে বলে, উনি আমার কথাকে উল্টা বানিয়ে ফেলেছে, আমি এমন কিছুই বলিনি, আপনি আমাদের বাসায় এসে নিজের চোখে সব দেখেন প্লিজ। লীলা জাজ্ঞাকে কাঠগড়া থেকে নামিয়ে নিয়ে যায়। জাজ্ঞা অঝরে কান্না করতে থাকে, কারণ তার কথার জন্য যদি নিধিকে এরা নিয়ে চলে যায়। লীলা বলে আদির স্ত্রী মারা যাওয়ার বহু বছর পরও তাকে আদি ভুলে যায়নি। ডিপ্রেশন কিংবা হ্যালোসিনেশনে থাকলেও এটাই প্রমাণিত হয় তাদের ভালোবাসা কতটা গভীর ছিল। যারা সত্যিকার অর্থে তাদের স্ত্রীকে ভালোবাসে তাদের জন্য মুভ অন করাটা সহজ ব্যাপার না। সঞ্জয় স্যারের কথা মতো নিধির ছবির সাথে কথা বলাটা অস্বাভাবিক আর মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ। তাহলে আমার মতে পুরো সমাজই অস্বাভাবিক আর মানসিক ভারসাম্যহীন, কারণ আমাদের সবার বাসায় দেবীর ছবি আছে যাদের সামনে আমরা পূজা করি, ধর্মীয় পাথরের সামনে মাথা নত করে কথা বলি, স্ট্যাচুর সামনে মোমবাতি ধরাই, আবার এটাও বিশ্বাস করি মৃত ব্যক্তিরা খেতে পারে, তাই প্রতি বছর মৃত্যুবার্ষিকী পালন করা হয়। আপনি কি কখনো দেখেছেন মৃতরা এসে খাবার খেয়েছে? তাহলে আমরা সবাই কি পাগল? আমরা এটাকে বিশ্বাস বলি। আসলে এই বাচ্চা এমন এক সম্পর্কে বড় হচ্ছে যা বাবা, মেয়ে এবং মায়ের মধ্যে তৈরি হয়। বিপরীত পক্ষের উকিল এটাকে অস্বাভাবিক মনে করলেও আমি মনে করি এটাই আমাদের সংস্কৃতি। আর যদি জাগার কথা বলি, একটু লক্ষ্য করেন সে ওখানে বসে কান্না করছে কেন? রিলস তো সবাই বানায়, তাহলে সেখানে শুধুমাত্র জাগাকে কেন দোষী বলা হচ্ছে? একটা বাচ্চা কাকে কি ডাকবে এটা একান্তই সেই বাচ্চাটা আর সেই মানুষের ব্যক্তিগত ব্যাপার, সেটাকে আমরা বিভ্রান্ত করার কে? রাতে নাইট ওয়াক করার সময় সঞ্জয় লীলার প্রশংসা করে বলে, জাগার বিষয় আর নিধির ছবির সাথে কথা বলাকে তুমি যেভাবে ব্যাখ্যা দিয়েছো আমি আসলেই ইমপ্রেসড। লীলা হেসে জিজ্ঞেস করে, তাহলে তোমার ওই পোষা কুকুরের মা এসে যদি কুকুরটাকে চায় তুমি কি তাকে দিবে না? সঞ্জয় বলে, মা চাইলে দিব, কিন্তু যে লালন পালন করে বড় করেছে সে চাইলে দিব না। লীলা এমন উত্তর শুনে চিন্তায় পড়ে যায়। সঞ্জয় জিজ্ঞেস করে, তুমি এত কি ভাবছো? সেই বাচ্চার মা তো দুবাইতে থাকে, তাই সে আসতে পারছে না। পরের দিন কোর্টে শান্তা কাঠগড়ায় আসে। লীলা এই কেসের কমপ্লেন কপি দেখিয়ে বলে, আপনি আপনার মেয়ের হয়ে নিধির কাস্টাডির জন্য কেস ফাইল করেছেন তাই না? এখানে তো এটা আপনার সাইন, তা আপনার মেয়ে কোথায়? তাকে তো এখানে একবারও দেখিনি। লীলা বলে, সে তো দুবাইতে থাকে। লীলা জিজ্ঞেস করে, কেস শুরু হয়েছে অনেকদিন হলো, এতদিনে কি সে একটা বারও আসতে পারলো না? এবার বিচারক নিজেই চিন্তায় পড়ে যায়। বিচারক জিজ্ঞেস করে, তার কি আদেও বাচ্চাকে নিয়ে কোনো মাথা ব্যথা আছে? শান্তা বলে, হ্যাঁ আছে, সে তার মেয়ের জন্য পাগল প্রায়। লীলা হেসে বলে, কিন্তু এই লম্বা আইনি যুদ্ধে সে একটা দিনও কোর্টে আসতে পারলো না, কিন্তু কেন? লীলা এবার আরেকটা কাগজে শান্তার সাইন দেখালে শান্তা কেমন যেন ঘাবড়ে যায়। লীলা দলিলটা বিচারককে দিয়ে জানায় দ্বিতীয় সাইনটা শান্তা অরফানেজের অ্যাডমিশন বুকে করেছে, অর্থাৎ শান্তা নিজেই নিধিকে অনাথাশ্রমে রেখে এসেছিল। শান্তা লজ্জায় মাথা নত করে সব স্বীকার করে নিলে লীলা জিজ্ঞেস করে, তাহলে বাচ্চা অদল বদলের গল্পটা বানিয়েছিলেন কেন? এই বাচ্চাকে আদেও আপনাদের, নাকি সেটাও মিথ্যা কথা? শান্তা কান্না করতে করতে বলে, না, রামিয়া আমার নাতনি। লীলা জিজ্ঞেস করে, আপনার মেয়ে কি এই কোর্টের কেস সম্পর্কে কিছু জানে? তার সন্তান যে বেঁচে আছে এটা কি সে জানে? শান্তা বলে, না, এই কেস সম্পর্কে আর তার বাচ্চা যে বেঁচে আছে এই নিয়ে সে কিছুই জানে না। লীলা হতবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন? শান্তা জানায় তার মেয়ে শ্রুতি মাঙ্গালুরু MBA তে পড়তো। শান্তা জানতো তার মেয়ে এক বান্ধবীর সাথে থাকে, 2 মাস অন্তর অন্তর সে বেঙ্গালুরুতে বেড়াতে আসতো, কিন্তু একবার 6 মাস হয়ে যাওয়ার পরও সে আসে না। কল দিয়ে জিজ্ঞেস করলে প্রজেক্টের বাহানা দিত। হঠাৎ একদিন শ্রুতির এক বান্ধবী কল দিয়ে জানায় শ্রুতি বিষ খেয়েছে। শান্তা দ্রুত মাঙ্গালুরে ছুটে যায়। ডক্টর জানায় শ্রুতি 9 মাসের প্রেগনেন্ট থাকার পরও বিষ পান করেছে, তাই বাধ্য হয়ে C-সেকশন করতে হয়েছে। বাচ্চা আর মা দুজনেই এখন সুস্থ আছে। শান্তার মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো হয়। শ্রুতির বান্ধবী জানায় শ্রুতি আসলে তার বয়ফ্রেন্ড নাকুলের সাথে লিভ ইন রিলেশনে ছিল। দুজনের ঝগড়া হওয়ায় শ্রুতি রেগে নিজেকে শেষ করার চেষ্টা করে। পুলিশ কেস হতে পারে সেই ভয়ে নাকুল আপাতত পলাতক। অবিবাহিত মেয়ের মা হয়েছে, আর যার জন্য এসব হয়েছে সে এখন উধাও। শান্তা একজন ডক্টর, আর লোক জানাজানি হলে সে সমাজে এখন কি মুখ দেখাবে? তাই বাধ্য হয়ে শ্রুতিকে বলেছিল বিষ খাওয়ার জন্য শ্রুতির বাচ্চা মারা গেছে, আর শ্রুতির অজান্তেই তার বাচ্চাকে অরফানেজে দিয়ে আসে। শান্তা চোখের পানি মুছে লীলাকে জিজ্ঞেস করে, আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে? লীলা বলে, তা আমার জানা নেই। বিচারক বলে, কিন্তু আপনি যাকে লোকলজ্জার ভয়ে আশ্রমে ফেলে এসেছিলেন তাকে এত বছর পর ফিরে পেতে চাচ্ছেন কেন? শান্তা জানায় 2 বছর পর শ্রুতি সেই ছেলে মানে নাকুলকেই বিয়ে করে। আসলে তাদের বয়স অল্প ছিল, তাই তারা যা করেছিল রাগের মাথায় করেছিল। পরবর্তীতে তারা মিলে যায়, কিন্তু বিয়ের 4 বছর হয়ে গেলেও তাদের এখনো বাচ্চা হচ্ছে না। অনেক টেস্ট করানো হয়েছে, ডক্টর জানিয়েছে তখন বিষের প্রভাবে শ্রুতির
গর্ভধারণের ক্ষমতা চিরদিনের জন্য নষ্ট হয়ে গেছে। শ্রুতি আর কখনোই মা হতে পারবে না, তাই তারা এখন বাচ্চা দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আড়াল থেকে এসব দেখে শান্তা ভাবে তাদের নিজের সন্তান বেঁচে থাকতে তারা কেন আরেকজনের সন্তানকে দত্তক নিবে। শান্তা বলে, নিজের নাতনিকে অরফানেজে রেখে আসার পাপ আমাকে এত বছর কুড়ে কুড়ে খাচ্ছিল। শান্তা হাত জোর করে বলে, আমার কাছে সবকিছু ঠিক করার এটাই একটা মাত্র সুযোগ। বিচারক বলে, 2 বছর পর যখন ওরা বিয়ে করলো তখন তাদেরকে রামিয়া সম্পর্কে জানাতে পারতেন। শান্তা চুপ করে থাকলে লীলা বলে, শ্রুতিকে তখন সত্য জানালে সে তার মাকে কখনোই মাফ করতো না, তাই শ্রুতির অগোচরে এই কেস জিতে তাদের সামনে তাদের সন্তানকে দাঁড় করিয়ে আপনি ক্ষমা চাওয়ার প্ল্যান করেছিলেন, তাই না? অথবা সবকিছু লুকিয়ে এই বাচ্চাটাকে দত্তক হিসাবে দেখাতে চেয়েছেন। শান্তা এবারও চুপ করে থাকে। লীলার যা প্রমাণ করা ছিল সে প্রমাণ করে দিয়েছে। বিচারক সঞ্জয়কে বলে, শ্রুতি এবং তার স্বামী নাকুলকে পরবর্তী হিয়ারিং এ উপস্থিত থাকতে হবে, না হলে সে কোনো রায় দিতে পারবে না। শান্তা এবার বাধ্য হয়ে নাকুল আর শ্রুতিকে সব সত্য জানালে নাকুল আর শ্রুতি দুজনের পায়ের নিচ থেকেই মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়। শ্রুতি রেগে বলে, তুমি সেদিন আমার চোখের দিকে তাকিয়ে বলেছিলে আমার সন্তান মারা গেছে, তুমি কিভাবে পারলে আমার সন্তানকে আবর্জনার মতো একটা অনাথ আশ্রমে ফেলে আসতে? ওর জন্য আমি 9 মাস কান্না করেছি, তোমাকে এই অধিকার কে দিয়েছে? শ্রুতি প্রচন্ড রেগে গেলে শান্তা বলে, আমি তো এসব তোকে বদনাম থেকে বাঁচানোর জন্য করেছিলাম। শ্রুতি রেগে চিৎকার করে বলে, তুমি কোন যুগে বাস করো? বিয়ের পর বলতে পারতে আমার সন্তানকে আমরা বাসায় নিয়ে আসতাম। আমি তোমাকে কখনোই মাফ করব না। তুমি আমাকে বাঁচাতে না, বরং ডক্টর শান্তার সম্মান নষ্ট হওয়ার ভয়ে আমার সন্তানের অস্তিত্ব আমার কাছ থেকে লুকিয়েছ। আর এখন তোমার ভয় করছে যে আমি অন্য কোনো সন্তান নিয়ে আসবো, তাই আমাকে এসব জানাচ্ছ। শান্তা বোঝানোর চেষ্টা করলে শ্রুতি স্পষ্ট জানিয়ে দেয় যেভাবেই হোক সে তার সন্তানকে চায়। এদিকে টেনশনে নিধির ঘুমই আসছে না। আদিকে জিজ্ঞেস করে, কাল আমার আসল মায়ের সাথে দেখা হবে, তোমার কি ভয় করছে? আমার তো অনেক ভয় করছে। সে কি আমার মতো দেখতে হবে? আমি তাকে কি বলবো? আদি স্বাভাবিকভাবেই বলে, ভয়ের কি আছে, তোমাকে কি নিধি মায়ের গল্প বলবো? নিধি বলে, না না এখন না, আমার আসল মা যদি আমাকে জড়িয়ে ধরে কিস করে তাহলে কি তুমি কষ্ট পাবে? আদি বলে, না, তুমি খুশি হলেই আমি খুশি। নিধি তার আসল মায়ের সাথে দেখা করার জন্য অপেক্ষার প্রহর গুনছে। আদির খারাপ লাগলেও সে নিধিকে কিছুই বুঝতে দেয় না। পরের দিন কোর্টে নিধি তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। শ্রুতি আসলেই আদি তাকে ডেকে দেখায়। শ্রুতি হাই দিয়ে কাছে ডাকলে নিধি ভয়ে দৌড়ে গিয়ে আদির পেছনে লুকিয়ে পড়ে। আবারও একটু সাহস নিয়ে উকি মেরে তাকিয়ে দেখে। নিধির মনে মাকে পাওয়ার খুশি থাকলেও আবার কোনো এক অজানা ভয় কাজ করছে। আদি তাকে বুঝিয়ে শুনিয়ে শ্রুতির কাছে নিয়ে যায়। মেয়েকে এই প্রথমবারের মতো স্পর্শ করতেই শ্রুতির বুক ফেটে কান্না বের হয়। শ্রুতি কাপা কাপা গলায় বলে, আমি তোমার মা। নাকুলকে দেখিয়ে বলে, ও তোমার বাবা। নিধি ভয়ে ভয়ে তাকে হাই দিলে সবার চোখ ছল ছল করে ওঠে। কোর্টের কার্যক্রম শুরু হতেই সঞ্জয় বলে, এই প্রথম দেখলাম মা নিজে তার সন্তানকে তার পরিচয় দিচ্ছে। পৃথিবীর কোনো মাই যেন এমন অবস্থায় না পড়ে। বেচারি শ্রুতি সন্তানের প্রথম হাঁটা, প্রথম কান্না, প্রথম হাসি, প্রথম কথা বলা সবকিছুই মিস করেছে। আর এই রুমের কেউই তাকে সেই মুহূর্তগুলো ফিরিয়ে দিতে পারবে না, শুধু পারবে তার ভবিষ্যৎটা দিতে। সঞ্জয় শ্রুতিকে জিজ্ঞেস করে, যখন জানতে পারলে তোমার সন্তান বেঁচে আছে তখন কেমন লাগছিল? শ্রুতি কাপা কাপা কণ্ঠে বলে, আমার মা আমাকে ধোকা দিয়েছে। আমি কখনো বলিনি আমি বাচ্চা চাই না, তাকে লালন পালন করব না। মা আমাকে মিথ্যা বলেছে, ধোকা দিয়েছে, আর আমার সন্তানকে দূরে সরিয়ে দিয়েছে। আমি ওকে আমার গর্ভে ধারণ করেছি, জন্ম দিয়েছি, ওর ভবিষ্যৎ গড়ার অধিকার আমার। কাকুতি মিনতি করে বলে, আমার মেয়েকে ফিরিয়ে দিন। বছরের পর বছর ধরে নিজের সন্তানের কাছ থেকে দূরে থেকে আমি এই অবিচার সহ্য করেছি, প্লিজ এখন আমার সাথে ন্যায় বিচার করেন। এদিকে আদির কষ্টে আর অসহায়ত্বে বুক ফেটে যাচ্ছে। জীবন যেন তাকে ভালোবাসার কাঠগড়ায় আবারও দাঁড় করিয়েছে। নিজের সন্তান না হোক, এত বছর সেই তার সবটা দিয়ে নিধিকে লালন পালন করেছে। বিচারক শ্রুতির কথা শোনার পর সিদ্ধান্ত নিতে 3 দিনের সময় চাইলে শ্রুতি আকুতি জানায় এই 3 দিন নিধিকে যেন তার সাথে থাকতে দেওয়া হয়। সে নিধির সাথে প্রাণ খুলে কথা বলতে চায়, সময় কাটাতে চায়। হারিয়ে যাওয়া সেই 7 বছর তো আর ফিরে পাবে না, কিন্তু এই 3 দিন মেয়ের সাথে থাকতে চায়। বিচারক লীলাকে জিজ্ঞেস করে, তাদের কোনো অবজেকশন আছে? লীলা আদির দিকে তাকালে জাগ্গা আর ভিজু না করতে বলে, কিন্তু আদি হ্যাঁ বলে দেয়। বিচারক 3 দিন নিধিকে তার মা শ্রুতির সাথে থাকার অনুমতি দেয়। নিধি আদির দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকে। কোর্ট থেকে বের হওয়ার আগে আদির এই পারমিশনের জন্য শ্রুতি হাত জোর করে তাকে ধন্যবাদ জানায়। নিধিকে বলে, যাও তোমার মায়ের সাথে, এই 3 দিন অনেক লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। নিধি জিজ্ঞেস করে, আমি একা যাব? তুমিও চলো। শ্রুতি জিজ্ঞেস করে, তুমি কি মায়ের সাথে যেতে চাও না? আমাকে কি পছন্দ হয়নি? আমাদের বাসায় অনেক মজা করব, সেখানে খেলনা আছে, সুইমিং পুল আছে, স্কেচের জন্য রং আছে। এসব শুনে নিধি বলে, তাহলে আমিও যাব। আদির বুকটা
বুকটা ফেটে যাচ্ছে, তবুও সে চুপ করে দাঁড়িয়ে আছে। নিধি তাকে বাই দিয়ে আসল মায়ের সাথে চলে যায়। জাগ্গা আর ভিজু আদিকে ঝাড়ি দেয় যে কেন সে নিধিকে এভাবে যেতে দিল। আদি শুধু বলে শ্রুতি নিধিকে জন্ম দিয়েছে, তার একটা অধিকার আছে। আমরা সামার ক্যাম্পে 3 দিনের জন্য বাচ্চাদেরকে পাঠিয়ে দিই না, এটাও ঠিক তেমনই ভেবে নিয়েছি। আর নিধিও আজ মায়ের ভালোবাসা পাবে। আদি চুপচাপ চলে গেলে লীলা বলে আদি তার ভালোবাসায় বিশ্বাস করে বসে আছে, আর এটা তোমরা বুঝবে না। নতুন বাসায় নিধিকে বরণ করে নেওয়া হয়। নিধি বেশ খুশি, কিন্তু এদিকে নিধিকে ছাড়া আদি, জাগ্গা, ভিজুর জীবনটাই যেন থমকে গেছে। চঞ্চল আর দুষ্টুমিতে ভরিয়ে রাখা বাসাটা মরুভূমির মতো খা খা করছে। নিধি মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, আর আদি তখন নির্ঘুম রাত কাটাচ্ছে। মন ভালো করার জন্য আদি আর জাগ্গা সমুদ্রের পাড়ে গেলে সেখানেও নিধির স্মৃতি তাদের চোখের সামনে ভেসে ওঠে। এক পরিবার স্মৃতিচারণে দিন কাটাচ্ছে, তো আর এক পরিবার নতুন নতুন স্মৃতি বানাচ্ছে। নাকুল নিধিকে গিফট দিলে নিধি খুশিতে ধন্যবাদ দিয়ে আঙ্কেল বলতেই শ্রুতি বলে আঙ্কেল না, উনি তোমার বাবা। জাগ্গা আর আদির প্রতিটা মুহূর্ত যেন বছরের মতো কাটছে। ঘড়ির কাটাও যেন থমকে গেছে। নিধি সবসময়ের মতোই দেওয়ালে ড্রয়িং করে, তবে আজ আর কেউ তাকে বকা দেয় না। ইচ্ছা মতো সুইমিং করে। একবারের জন্যও তার আদি বাবার কথা মনে পড়ে না। নতুন পরিবারের সাথে নিধি অনেক খুশি। 3 দিন পর কোর্টে আসলে বাইরে আদি, জাগ্গা আর বিজয় মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। নিধি হাসতে হাসতে এসে বাবাকে দেখে দৌড়ে তার কাছে আসে। আদি কিছু বলতে গেলেই নিধি বলে এই কয়দিন সে কি করেছে, কতগুলো ড্রেস আর খেলনা কিনেছে, এসব এক নাগারে বলতেই থাকে। জাগ্গা নিধিকে কতবার ডাকে, কিন্তু নিধি তার ডাকই শোনে না। জাগ্গা কষ্টে কান্না করে দেয়। কোর্টরুমে নিধি আদির কোলেই বসা। শ্রুতি এসে নিধিকে তার পাশে ডাকতে নিধি সেখানে যাওয়ার অনুমতি চায়। আদি আজ মানা করতে পারে না। নিধি দৌড়ে শ্রুতির কাছে চলে যায়। জাগ্গা বলে আগেই মানা করেছিলাম, ওকে পাঠিও না, না জানি ওরা কি কালো জাদু করেছে। আদির বুকটা কষ্টে ফেটে গেলেও সে বাইরে একদম শান্ত হয়ে আছে। ক্লোজিং স্টেটমেন্টে সঞ্জয় বলে আমরা মাকে সবকিছুর ঊর্ধ্বে রাখি। আপনি নিজে এই মাতৃত্বের জাদু দেখেছেন। মাত্র 3 দিনে সন্তান তার মায়ের কাছে চলে গেছে। নিধি নিজেকে খুশি আর সুরক্ষিত মনে করছে। মা আর মেয়েকে এক করার জন্য কোনো আইনের দরকার নেই, কারণ এটাই তো প্রকৃতির নিয়ম। তবুও পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় তাদেরকে এক করতে আদালতে লড়াই করতে হচ্ছে। এখানে মায়ের কি দোষ? তাকে মিথ্যা বলে তার সাথে অন্যায় করা হয়েছিল, কিন্তু দ্বিতীয়বার আর তার সাথে অন্যায় করা উচিত না। আমি আদালতের কাছে অনুরোধ করছি এই শিশুটিকে যেন তার আসল মায়ের সঙ্গে বড় হতে দেওয়া হয়। লীলা বলে আমরা মিস্টার সঞ্জয়কে আদিকে প্রশ্ন করতে দেখেছি, ক্রস এক্সামিনও করেছে, কিন্তু একজন বাবার মনের অবস্থা আর সে এই মুহূর্তে ঠিক কি অনুভব করছে সেটাও তো গুরুত্বপূর্ণ। বিচারকের অনুমতিতে আদি এবার কাঠগড়ায় এসে প্রথমেই নিধিকে বাইরে যেতে বলে। বিচারক অবাক হয়ে জিজ্ঞেস করে কেন? আদি জানায় সে চায় না তার কথায় নিধির সিদ্ধান্ত প্রভাবিত হোক। বিচারকের আদেশে সঞ্জয়ের অ্যাসিস্ট্যান্ট নিধিকে বাইরে নিয়ে যায়। আদি বলে আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার বেঁচে থাকার কোনো কারণ বা ইচ্ছাই ছিল না। আমার জীবন থমকে গিয়েছিল, কিন্তু বাঁচার ইচ্ছা ফিরে পেয়েছিলাম আমার মেয়ের মাধ্যমে। যেদিন আমি ওই আশ্রমে যাই, ছোট্ট একটা হাত আমাকে স্পর্শ করে। সেদিন আমি ওকে নয়, বরং ও আমাকে বেছে নিয়েছিল। সে শুধু আমার বাসায় আসেনি, আমার পুরো দুনিয়া হয়ে গিয়েছিল। কাপা কাপা গলায় বলে এখন এরা আমার দুনিয়া ফেরত চাচ্ছে। আপনারাই বলুন আমি কিভাবে আমার পৃথিবী দিয়ে দিব? বিচারক জিজ্ঞেস যদি তোমার মেয়ে এখন তার মাকে বেছে নেয়? আদি নির্দ্বিধায় বলে তাহলে আমি তাকে যেতে দিব। সবাই এই উত্তরে হতবাক হয়ে যায়। আদি বলে আমি কি চাই তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার মেয়ে কি চায়। একটা কন্যা সন্তানের বাবা হতে পারা আমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। আমার মেয়ে আমার জীবনে যে খুশি নিয়ে এসেছিল সেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। সেই সুন্দর স্মৃতি আর জাদুই ভরা মুহূর্তগুলো আমাকে দেওয়ার জন্য আমি আমার মেয়েকে ধন্যবাদ জানাই। আমার আর কিছুই বলার নেই। বিচারক বলে এখন এই কেসের ফয়সালা নিধি নিজেই করবে, কারণ এখানে বাচ্চার মনের কথা জানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিধিকে নিয়ে আসা হলে বিচারক আহ্লাদি কণ্ঠে নিধিকে জিজ্ঞেস করে তুমি কি জানো আমরা এখানে কেন এসেছি? দুষ্ট নিধি বলে হ্যাঁ, এটা সিদ্ধান্ত নিতে যে আমি বাবার সাথে থাকবো নাকি শ্রুতি মায়ের সাথে থাকবো। বিচারক জিজ্ঞেস করে তাহলে তুমি কার সাথে থাকতে চাও? নিধি বলে আমি বাবাকে ভালোবাসি, কিন্তু শ্রুতি মাকেও ভালোবাসি। সে আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। তার বাসায় সুইমিং পুল আছে, নানি আছে, নাকুল আঙ্কেল আছে। তাদের বাসায় আমি একটু বোর ফিল করিনি, কিন্তু শ্রুতি মা যখন নাকুল আঙ্কেলকে বাবা ডাকতে বলছিল আমার কেমন যেন আজব লাগছিল। নাকুল আঙ্কেল ভালো, কিন্তু আমার বাবা তো আদি, সে তো দুনিয়ার বেস্ট বাবা। আমি এই 3 দিন প্রতি রাতে বাবার গল্প মিস করেছি, অর্থাৎ সেও আদির মতো নির্ঘুম রাত কাটিয়েছে। নিধি বলে আপনাকে একটা সিক্রেট বলবো, সবার সামনে বলা যাবে না। বিচারক তাকে ডাকলে নিধি কানে কানে বলে জানো আমি বাবাকে প্রতি রাতে নিধি মায়ের সাথে দেখা হওয়ার গল্প কেন বলতে বলি? কারণ আমি যখনই নিধি মায়ের কথা জিজ্ঞেস করি বাবার চেহারায় একটা মিষ্টি হাসি ফুটে ওঠে, আর সেই হাসি
এই পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি, তুমি দেখবে বলে আদিকে ডেকে বলে, বাবা লন্ডনে নিধি মায়ের সাথে কিভাবে দেখা হয়েছিল সেই গল্প বলো তো। আদি সত্যি একটা জাদুর মতো সুন্দর হাসি দেয়। নিধি জানিয়ে দেয় সে বাবার সাথেই থাকবে। এটা শুনে আদির মলিন মুখে মিষ্টি একটা হাসি ফুটে ওঠে। শ্রুতি আর নাকুল কষ্টে চোখ বন্ধ করে নেয়। আসলে এদের ভাগ্যটা কতটা খারাপ তাই না? নিজের সন্তানকে তারা আজীবনের জন্য হারিয়ে ফেলেছে। এই জন্যই বলে আবেগের বশে নেওয়া একটা ভুল সিদ্ধান্ত মানুষের পুরো জীবনটাকে শেষ করে দিতে পারে। হ্যাঁ, এখানে শান্তার দোষ তো অবশ্যই আছে, কিন্তু সেদিন যদি তারা ঝগড়া না করে মিলে যেত অথবা সন্তানের কথা ভেবে বিষটা না পান করতো, তাহলে আজ তাদেরকে এখানে থাকতেই হতো না। নিধি দৌড়ে গিয়ে আদির কোলে ওঠে, অনেকগুলো চুমু খেয়ে বলে, তোমাকে আমি অনেক ভালোবাসি বাবা। পিতৃত্বের এমন নজর কাড়া দৃশ্য দেখে সবার চোখে পানি কিন্তু মুখে হাসি ফুটে ওঠে। নিধি বিচারককে বলে, আমি বাবা, নিধি মায়ের ছবি, জাগ্গা মা, বিজয় মামা, এটাই তো আমার পরিবার, দুনিয়ার বেস্ট পরিবার। জাগ্গা বেশ খুশি যে নিধি তাকে ভোলেনি। রায় দেওয়ার সময় বিচারক বলে, আমি আমার ক্যারিয়ারে এমন কেস আগে কখনোই দেখিনি। এখানে কেউ দোষী না, বরং সবাই পরিস্থিতির শিকার। শ্রুতির কষ্টের প্রতি এই আদালতের গভীর সহানুভূতি রয়েছে। যাই হোক, এত বছরে বাবা আর মেয়ের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছে সেটাকেও এড়ানো যাবে না। আদি শুধু নিধিকে দত্তক নেয়নি, নিধিকে ঘিরে তার পুরো জীবন বানিয়েছে এবং নিধি নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছে। তাই নিধি মানসিক সুস্থতার সর্বোত্তম স্বার্থে এই আদালত আদিত্যকে নিধির স্থায়ী কাস্টাডি দিচ্ছে। এক পাশে খুশি তো এক পাশে বুক ফাটা কান্না। একজন বাবা জিতে গেলেও হেরে গেছে একজন মা। আদালতের বাইরে শ্রুতি আদিকে বলে, এই 3 দিনে আমি নিধিকে দেখে বুঝেছি আপনি তাকে কতটা আদর আর আদর্শভাবে বড় করেছেন। আদি বলে, যদি কখনো নিধিকে দেখতে ইচ্ছা করে তাহলে নির্দ্বিধায় আপনি আমাদের বাসায় আসতে পারেন, কিংবা আমাকে কল করলে আমি ওকে আপনার কাছে নিয়ে যাব। আদির এমন কথায় শ্রুতি মুগ্ধ হয়ে কৃতজ্ঞতা জানায়। তখনই সেখানে মাথা মোটা বিজু এসে বলে, তোমরা খামোখা কেন সময় নষ্ট করে আদালতে এই কেস লড়তে গেলে? নিজেরা বিয়ে করে নিলেই তো নিধির বাবা আর মা দুজনকেই পেয়ে যায়। বিজয়ের এমন অদ্ভুত কথায় শ্রুতি আর আদি দুজনে বিব্রত হয়ে যায়। বিজয় সবসময়ের মতো তার ভুল ঢাকতে বলে, আরে আমি তো মজা করছিলাম। আদি এবার রেগে কোষে একটা চড় মারে। লীলা তাকিয়ে খিক খিক করে হেসে দেয়। লীলার মতো সুন্দরীর সামনে বিজয়ের প্রেস্টিজটাই পাংচার হয়ে যায়। আর এই জন্যই বিজয় আদিকে সব জায়গা থেকে নাকি ব্লক করে দিয়েছে এবং এই পার্টিতেও ডাকিনি। এটাই ছিল বিজয় আর আদি রাগ করার কারণ। বিজয়ের কাছে এই গল্প শুনে জো, সিহি সবাই এটাই বলে, এমন ফালতু কথা বলার জন্য তো আদি তোমার সাথে কথা বলা উচিত না, উল্টা তুমি ভাব দেখাচ্ছ যে তুমি রাগ করেছো। বিজয় বলে, সে সবার সামনে আমাকে কেন মারলো, এতে আমি কষ্ট পেয়েছি। তখনই হঠাৎ জাগ্গা এসে বলে, তুমি তো কষ্ট পেয়েছো, লীলার মতো সুন্দরীর সামনে চড় খেয়েছো। তাই জাগ্গাকে দেখে সবাই বেশ খুশি, কারণ তার গল্প শুনে এমন ইন্টারেস্টিং এক ব্যক্তির সাথে পরিচিত হওয়ার জন্য সবাই অধীর আগ্রহে বসেছিল। বিজয় জিজ্ঞেস করে, তুমি কি একা এসেছো? জাগ্গা বলে, আদিও এসেছে। আদি তখন মেয়ের হাত ধরে গল্প করতে করতে আসে। বিজয় নির্লজ্জের মতো দৌড়ে এসে বলে, তুমি এসেছো, অনেক খুশি হয়েছি, কিন্তু তোমাকে অনেক কল দিয়েছি, হোয়াটসঅ্যাপেও মেসেজ দিয়েছি, পাইনি কেন? আদি বলে, আরে বলো, ব্লক করলে কি আর কল দেওয়া যায় নাকি? নিধি বলে, আমি বাবাকে বলেছিলাম তোমাকে ব্লক করতে। সবাই বুঝে যায় এতক্ষণে বিজয় আসলে তাদের সামনে হুদাই ভাব দেখাচ্ছিল। নিধি সবার সাথে দুষ্টু মিষ্টি খুঁচুরিতে মেতে উঠলে আদি দূর থেকে এটা দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেয়েকে এতটা খুশি দেখে আদিও খুশি। বিজয় নিধিকে জানায়, এই টিমের সবাই আদি সব পুরনো বন্ধু। নিধি অবাক হয়ে জিজ্ঞেস করে, আর তোমার পুরনো বন্ধুকে? বিজয় বলে, আমার কপাল এত ভালো না যে তোমার বাবার মতো সব মেয়েরা আমার উপরে ক্রাশ খাবে। আমার তো ওই এক সুষমাই আছে। বলেই সেই ব্লাস্টের লোককে কল দিতে দিতে সুষমাকে বাইরে আসার জন্য পটাতে যায়। আর এভাবেই হাসি খুশি আর দুষ্টুমিতে কেটে যায় নিধি আর আদির জীবন। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।